সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিমুরে জেএমপি কলেজের ধারাবাহিক অনলাইন ক্লাস কার্যক্রমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা যে যেখানে আসছো সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করছো এবং আমাদের যে ধারাবাহিক অনলাইন ক্লাস কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা নিয়মিতভাবে ফলো করছো। আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে তোমরা প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো সম্বন্ধে আপডেট নোটিফিকেশান তোমরা সেখানে পাবে। আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে আমাদের যে ক্লাসগুলো আপলোড করা হয় সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারবে এবং ডাউনলোড করতে পারবে। ক্লাসগুলো ডাউনলোড করে রেখে তোমরা পরবর্তীতে পাঠ্যাভ্যাস করতে পারবে এবং বারবার দেখার জন্য সেটা সুবিধা হবে। আমরা শিমুরে জেএমপি কলেজ পরিবার তোমাদের সকলের সুবিধার্থে একেবারে রুটিন ভিত্তিক সিলেবাস ধরে প্রথম থেকেই শুরু করে আমরা ক্লাস কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। তোমরা জানো যে প্রথম বর্ষে আমাদের বর্তমানে কম্বাইন্ড সিলেবাস, প্রথম পত্র দ্বিতীয় পত্র এখন আলাদাভাবে পড়ানো হয় না। যে ফার্স্ট ইয়ারে প্রথম পত্র, সেকেন্ড ইয়ারে যে দ্বিতীয় পত্র তা কিন্তু না, এখন প্রথম পত্র দ্বিতীয় পত্র কম্বাইন্ড সিলেবাস। তো সেই কম্বাইন্ড সিলেবাস অনুযায়ী আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো আমরা কম্বাইন্ড সিলেবাস অনুযায়ী কিন্তু আসলে ক্লাস কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। সুতরাং যারা ফার্স্ট ইয়ার আসো তাদের জন্য কিন্তু ক্লাসটা প্রযোজ্য, একই সাথে যারা দ্বিতীয় বর্ষে তাদের জন্য কিন্তু ক্লাসটি প্রযোজ্য। আমি বর্তমানে এখন বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস দিতে চলেছি, তোমাদের বাংলা বিষয়ের প্রভাষক শরীফুল ইসলাম। তো ইতিমধ্যে আমি বাংলার বেশ কিছু ক্লাস নিয়েছি, আশা করছি তোমরা ক্লাসগুলো দেখেছো, ক্লাসগুলো ডাউনলোড করে তোমরা সেখান থেকে উপকৃত হচ্ছ। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো বাংলা দ্বিতীয় পত্রের বাংলা বানানের নিয়ম সম্বন্ধে। বাংলা বানানের নিয়ম সম্বন্ধে ইতিমধ্যে আমি একটা ক্লাস নিয়েছি। আমার যে গত ক্লাস যে আপলোড হয়েছে সেটি ছিল বাংলা বানান সম্বন্ধীয় ক্লাস। বাংলা বানান সম্বন্ধীয় প্রথম ক্লাস ছিল সেটি। আজকে আমি বাংলা বানান সম্বন্ধীয় দ্বিতীয় ক্লাস নিতে চলেছি। তো আজকের ক্লাস থেকে আমরা শিখতে পারবো বাংলা বানানের নিয়মগুলো সম্বন্ধে শিখতে পারবো, বাংলা বানানের নিয়মগুলো সম্বন্ধে জানতে পারবো। গত ক্লাসে আমরা হয়তো 10টা নিয়ম পড়েছিলাম, এই ক্লাসে আমরা পরবর্তী নিয়মগুলো সম্বন্ধে আলোচনা করব। নির্ভুল বানান করতে আসলে সহায়ক হবে যদি বাংলা বানানের নিয়মগুলো সঠিকভাবে তোমরা যদি সঠিকভাবে আত্মস্থ করতে পারো। আসলে মুখস্থ করে রাখা যতটুকু না সম্ভব তার থেকে বেশি যদি আত্মস্থ করা হয়, যে আসলে প্র্যাকটিক্যালি যে বানানগুলো আমি পড়ালাম, নিয়মগুলো পড়ানোর সাথে সাথে যদি প্রয়োগ করতে পারো তোমরা, যদি সেটাকে তোমরা বাস্তবতার সাথে ব্যবহারিকভাবে তোমরা সেটাকে আত্মস্থ করতে পারো, তাহলে সেটা দীর্ঘদিন মনে থাকবে, সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। গ্রামার মুখস্থ করে রাখার কোনো বিষয় না। গ্রামার হচ্ছে আসলে গ্রামার কৌশলগুলো শিখে নিতে হয়, ঠিক অঙ্কের মতো কৌশলগুলো শেখা থাকলে দীর্ঘদিন সেটা মনে থাকে, সেটা ভোলার কোনো সুযোগ থাকে না। কিন্তু মুখস্থ করে রাখলে গ্রামার একসময় আমরা ভুলে যাই। তাই কৌশলগুলি সম্বন্ধে আসলে কিন্তু আমরা ক্লাসে আলোচনা করি এবং সেটাকে প্র্যাকটিস করে আত্মস্থ করতে হবে কিন্তু তোমাদেরকেই। তো আত্মস্থ করতে গেলে বারবার প্র্যাকটিস করা প্রয়োজন। আমি বাংলা বানানের নিয়মগুলি সম্বন্ধে পড়াচ্ছিলাম। তো বাংলা বানানের নিয়মগুলি পড়াতে দিয়ে আমি যেহেতু নিয়মগুলি লিখবো, আমি শিক্ষণফল মুছে দিয়ে আমি নিয়মগুলি লেখা শুরু করব। শিক্ষণফল ইতিমধ্যে আমি তোমাদেরকে দেখিয়েছি, শিক্ষণফল ইতিমধ্যে আমি লিখে রেখেছি। তো আমি বাংলা বানানের নিয়মগুলো লেখা শুরু করে দিই। গত ক্লাসে আমরা 10টি নিয়ম পড়েছিলাম, সেই 10 থেকে আমরা 10এর পর থেকে 11 নম্বর থেকে আমরা শুরু করব। 11 নম্বর নিয়মে দন্ত ছয় তয় এবং দন্ত ছয় থয় আমরা ব্যবহার করে থাকি। দন্ত ছয় ত এবং দন্ত স থ। দন্ত ছয় তর সাথে আসলে দন্ত সহায়তা করলে কি আসলে অর্থ ঠিক থাকবে। অর্থ আসলে কি হবে? অর্থ ঠিক থাকবে। আর এটা কি হবে? অর্থ ঠিক থাকবে না। কি হবে? অর্থ পরিবর্তিত হবে। যেমন
নিকটস্থ, সাধারণত আমরা নিকটস্থ বানান লিখি যে নিকটস্থ, বা আমরা যদি লিখি গৃহস্থ, না লিখি বা কণ্ঠস্থ হতে পারে। তো আমরা লিখি, দেখা যাচ্ছে যে আমাদের যে মূল শব্দের অর্থ কিন্তু ঠিক থাকছে। আমরা যদি লিখি নিকটস্থ, দন্ত সহায় থয় সেগুলির সাথে ব্যবহৃত হবে, যেগুলির সাথে দন্ত সহায় থয় সেগুলির সাথে সেই শব্দের সাথে বা সেই মূল শব্দের সাথে ব্যবহৃত হবে, যে মূল শব্দের সাথে দন্ত সহায় থয় যোগ করার পরেও মূল শব্দের অর্থ ঠিক থাকে। যেমন নিকট মানে হচ্ছে কাছে, তো এখানে আমরা কিন্তু আসলে মূল শব্দের অর্থ ঠিক আছে, এখানে নিকটস্থ আছে। গৃহস্থ, গৃহ মানে ঘর, তো গৃহস্থ বানানো কিন্তু গৃহের অর্থ ঠিক আছে, গৃহের অর্থ ঠিক আছে, বা কণ্ঠস্থ হলেও কণ্ঠের অর্থ ঠিক থাকবে। কিন্তু যখন আমরা দন্ত সহায় থয় ব্যবহার করি, অভ্যস্ত, যদি বলি আমরা অভ্যস্ত, তো অভ্যর সাথে কিন্তু আসলে মূল শব্দের অর্থ ঠিক থাকছে না। অভ্যস্ত, অভয় জফলা দন্ত সহায়তায় অভ্যস্ত, অস্ত, অদন্ত সহায়তায়, তারপরে আশ্বস্ত, আ তার উপর সহায়তায় দন্ত সহায়তায়, এখানে কিন্তু দন্ত সহায়তায় হওয়ার কোনো সুযোগ নেই। আমরা দেখব যে দন্ত সহায়তায় এবং দন্ত সহায়তায় এই দুটিকে যদি মূল শব্দ থেকে আলাদা করি, তাহলে সেই শব্দটির কোনো বিশেষ অর্থ থাকছে কি না। আমরা এখানে আশ্বস্তের বিশেষ কোনো অর্থ পাচ্ছি না, অর্থের কোনো ঠিক থাকছে না। আশ্বস্তের সাথে আশ্বর অর্থ ঠিক নেই, গৃহস্থের সাথে গৃহের অর্থ ঠিক থাকলেও গৃহে যিনি থাকেন তিনি হচ্ছেন গৃহস্থ, বা গৃহে থাকা কোনো কিছুকে বলতেছি আমরা গৃহস্থ কোনো জিনিস, বা ধনী যিনি গৃহে থাকেন ছিন্নমূল নন। আচ্ছা, নিকটস্থ যিনি কাছে আছেন, এখানে দন্ত সহায়তায় যদি নিকটস্থ থেকে আলাদা করি তারপরেও মূল শব্দের অর্থ ঠিক থাকে, মূল শব্দের অর্থ কোনো পরিবর্তিত হয় না। কিন্তু দন্ত সহায়তায় যদি মূল শব্দ থেকে আলাদা করি তাহলে তার অর্থ আর ঠিক থাকে না। তাহলে দন্ত সহায়তায় কোথায় ব্যবহৃত হবে এবং দন্ত সহায়তায় কোথায় ব্যবহৃত হবে সে সম্বন্ধে আমরা মোটামুটি একটা ধারণা বললাম। এরকম আছে বিধ্বস্ত বা সমস্ত, স্বস্তি, যদি সমস্ত লিখি সমস্ত দন্ত সহায়তায়, তারপর দন্ত সহায়তায় রশ্মি, স্বস্তি, এই দন্ত সহায়তায় কোথায় ব্যবহৃত হবে সেগুলি সম্বন্ধে কিন্তু আমরা দন্ত সহায়তায় কোথায়। তো এই হচ্ছে দন্ত সহায়তায় এবং দন্ত সহায়তায়ের ব্যবহার, দন্ত সহায়তায়ের ব্যবহার এবং দন্ত সহায়তা, দন্ত সহায়তা এবং দন্ত সহায়তা কিভাবে ব্যবহার করা হবে। দন্ত সহায়তায় ব্যবহার করা হবে তখনই যেখানে আসলে দেখবো দন্ত সহায়তাকে যদি আমরা মূল শব্দ থেকে আলাদা করি, মূল শব্দ থেকে যদি আলাদা করি তাহলে দেখা যাবে মূল শব্দের অর্থ ঠিক থাকবে, মূল শব্দের অর্থ ঠিক থাকবে। কিন্তু দন্ত সহায়তায় যদি আলাদা করি তাহলে দেখা যাচ্ছে মূল শব্দের অর্থ ঠিক থাকবে না। এর পরবর্তী নিয়ম আমরা কিছু কিছু শব্দ দেখা যাচ্ছে আমাদের বাহুল্যজনিত ত্রুটি আমরা দেখব। এর আগে দেখেছি যে আসলে একই শব্দ দুইবার ব্যবহার করা ত্রুটি আমরা গত ক্লাসে দেখেছি। এখন দেখব হচ্ছে আসলে কিছু শব্দের বাহুল্যজনিত ত্রুটি। আমরা মানে কিছু শব্দকে আসলে অধিক ভাবে আসলে বিশেষায়িত করতে যে আমরা সেই শব্দগুলো বানান সাধারণত ভুল লিখে থাকি, সেই শব্দগুলো সম্বন্ধে আমরা একটু দেখব। যদি বলি আকণ্ঠ, আকণ্ঠ পর্যন্ত,
তারপরে যদি বলি অশ্রুজল, এরপরে লিখলাম ইদানিং কালে, তারপরে হচ্ছে আয়ত্তাধীন লিখলাম। তারপরে লিখলাম যে সমূল সহ, এরকম যে আসলে কিছু শব্দ আছে আমাদেরকে দেখতে হবে যে একটা শব্দ যেন একই অর্থ দুইবার প্রকাশ করবে এরকম শব্দ যেন আমরা একই শব্দের সাথে বাহুল্য যেন আমরা ব্যবহার না করি। অর্থাৎ আমরা অনেক সময় দেখা যাচ্ছে মূল শব্দের সাথে আমরা আরো বেশি অধিক বিশেষণ জুড়ে দিয়ে মূল শব্দের অর্থকে আমরা আরো বেশি বর্ধিত করে ফেলি। তো সেটাই হচ্ছে আসলে বাহুল্য দোষ, যেটা আসলে দোষ হিসেবে পরিগণিত। আকণ্ঠ পর্যন্ত, যেহেতু বলছি আমি আকণ্ঠ অর্থাৎ আকণ্ঠ হচ্ছে, আকণ্ঠ যদি আমি বিশ্লেষণ করি তাহলে হচ্ছে সমাসবদ্ধ পদ কি হচ্ছে কণ্ঠ পর্যন্ত, অভাব সমীপ কর্তৃত্ব সাদৃশ্য পুনঃপুনিশ পুনঃপুন পর্যন্ত, এগুলো হলে হচ্ছে অবয়ভাব। তো কণ্ঠ পর্যন্ত অবয়ভাব সমান। তো দেখি আমি আকণ্ঠ লিখেছি অর্থাৎ কণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত, তাহলে আমি যদি আকণ্ঠ দিই তাহলে এখানে আ দিই তাহলে আমি আমার কণ্ঠ পর্যন্ত দেওয়া ভালো, অথবা আকণ্ঠ দিলে পর্যন্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আমি বলছি যে যদি আমরা দিই আকণ্ঠ তাহলে ঠিক আছে, আকণ্ঠ মানে হচ্ছে কণ্ঠ পর্যন্ত, অথবা আকণ্ঠ না লিখে আমরা লিখতে পারি কণ্ঠ পর্যন্ত। সাধারণত দেখা যায় আমাদের পরীক্ষায় থাকে যে একটা অনুচ্ছেদ তুলে দেওয়া হয় 4 বা 5 লাইনের, সেখানে অনুচ্ছেদটি লেখা থাকে, সেখান থেকে বলা থাকে যেখান থেকে ভুলগুলো নির্ণয় করো। তো এই ধরনের দেখা থাকে অনেক সময় দেখা যায় তিনি আকণ্ঠ পর্যন্ত পান করেছেন। তো আকণ্ঠ পর্যন্ত পান করা থাকলে সেটা হচ্ছে অবশ্যই ভুল। তাহলে আমরা হয় তিনি আকণ্ঠ পান করেছেন অথবা তিনি কণ্ঠ পর্যন্ত পান করেছেন, আমরা যে কোনো একটি লিখব। অর্থাৎ আমরা এখানে বহু বাহুল্য এখানে আমরা যুক্ত করব না। ভাবের আধিক্য, যেটা অশ্রু জল, অশ্রু আলাদা, জল আলাদা। অশ্রু মানে আমরা জানি যে চোখের পানি, তাহলে চোখের জল তো আলাদা করে লেখার দরকার নেই। অশ্রু শব্দের অর্থই তো চোখের পানি, তাহলে আমার অশ্রু জল লেখার তো কোনো প্রয়োজন নেই। যদি বলি ইদানিং কালে, তাহলে ইদানিং আমরা লিখতে হবে ইদানিং মানে বর্তমান সময়ে বা বর্তমান কালে, তাহলে তো কালে লেখার প্রয়োজন নেই। ইদানিং কালে আমরা লিখব না। আয়ত্তাধীন, তাহলে কি লিখব আয়ত্তাধীন। আয়ত্তাধীন কখনোই হবে না, হবে কি আয়ত্তে অথবা হবে অধীন। তিনি আমার অধীনে চাকরি করেন বা আমি তার অধীনে চাকরি করি, তিনি আমার আয়ত্তে থাকেন, কিন্তু আয়ত্তাধীন কখনো বলা যায় না। তিনি আমার আয়ত্তাধীন তা কখনোই বলা যাবে না, বলতে হবে তিনি আমার আয়ত্তে অথবা তিনি আমার অধীনে, আমরা সেটাই বলতে পারি। অর্থাৎ বাহুল্য দোষ আমাদেরকে বাদ দিতে হবে। এরপর আমরা দেখি কিছু কিছু শব্দে প্রত্যয়জনিত ত্রুটি আমরা দেখতে পাই। প্রত্যয়জনিত ত্রুটি, কিছু কিছু শব্দে আমরা প্রত্যয়জনিত ত্রুটি দেখতে পাই, যেমন উৎকর্ষতা বা ঐক্যতা, তাই তো উৎকর্ষতা। উৎকর্ষতা
ঐক্যতা, তারপর বলি সখ্যতা, এগুলো আমাদের নিত্য ব্যবহার্য ভুল। আমরা মৌখিকভাবে এগুলো আসলে ব্যবহার করে ফেলি, কিন্তু আসলে এগুলো ভুল। কার্পণ্যতা, 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 সৌজন্যতা, বা দেখি যে সৌজন্যতা, তারপরে সর্ববিষয় বলতে পারি, এটা যদি ওই বন্ধনের সাথে যায়, সর্ববিষয়, সর্ববিষয় আসলে হবে না, সবসময় হবে সব বিষয়। এটা আগে লিখে রাখি। তো যাই হোক, প্রত্যয়জনিত ত্রুটির মধ্যে আমরা হচ্ছে উৎকর্ষতা। উৎকর্ষতা কখনোই আমরা ব্যবহার করবো না, যদি আমরা প্রায় প্রচলিতভাবে আমরা দেখা যাচ্ছে যে ব্যবহার করে থাকি উৎকর্ষতা, কিন্তু উৎকর্ষতা হবে না, হবে উৎকর্ষ। উৎকর্ষতা কখনোই হবে না, হবে উৎকর্ষ। তা এখানে হবে না। ঐক্যতা হবে না, হবে ঐক্য। সখ্যতা হবে না, হবে সখ্য। তার সাথে আমার খুব সখ্যতা, আমরা প্রায় ব্যবহার করে থাকি, কিন্তু ভুল। তার সাথে আমার সখ্য, সখ্য বলে আমাদেরকে বলতে হবে, আমরা সখ্যতা বলতে পারবো না। কার্পণ্যতা বলতে পারবো না, বলবো কার্পণ্য। সৌজন্যতা বলতে পারবো না, বলতে হবে কি বা লিখতে হবে কি আমাদের সৌজন্য। সর্ববিষয় হবে না, হবে সব বিষয়। এই হচ্ছে প্রত্যয়জনিত ত্রুটি। প্রত্যয়জনিত ত্রুটি আমাদের আছে। উৎকর্ষতা হবে না, ঐক্যতা হবে না, বাহুল্যতা হবে না, সর্ববিষয় হবে সব বিষয়। ধৈর্যতা, ধৈর্যতা বা সৌজন্যতা, সৌজন্যতার ক্ষেত্রেও একই। আর আছে সর্ববিষয়, বা আমরা এখানে বাহুল্য এর সাথে যেগুলো থাকবে প্রত্যয়জনিত যে ত্রুটিগুলো, আমরা সেই তারগুলো এখানে যোগ করব না। পরবর্তী বিষয় সমাস নিষ্পন্ন কিছু শব্দে প্রত্যয়ের কথা বললাম। এবার সমাস নিষ্পন্ন কিছু শব্দে সাধারণত আমাদের ভুল হয়ে থাকে, সমাসজনিত ত্রুটি। সমাস নিষ্পন্ন কিছু শব্দে আমাদের ভুল হয়, সেগুলি কি কি? সমাসজনিত ত্রুটি বা সমাস নিষ্পন্ন কিছু পদে আমাদের যে ত্রুটি পরিলক্ষিত হয়। অহরাত্রি, অর্ধরাত্রি, তারপরে যদি বলি যে অতল স্পর্শী, অতল, অতল স্পর্শী। কি বললাম? বললাম যে অহরাত্রি, অতল স্পর্শী, অর্ধরাত্রি, তারপরে হচ্ছে দিবারাত্রি। যদি বলি অর্ধরাত্রি, দিবারাত্রি, তারপরে যদি বলি ভ্রাতাবৃন্দ, অহরাত্রি, অর্ধরাত্রি, অতল স্পর্শী, দিবারাত্রি, ভ্রাতৃবৃন্দ,
বা যুবরাজা। তো এগুলোতে ভুল আছে কি? অহরাত্রি হবে না, হবে অহরাত্র। অর্ধরাত্রি হবে না, অর্ধরাত্র। দিবারাত্রি হবে না, দিবারাত্র। ভ্রাতৃবৃন্দ হবে না, ভ্রাতাবৃন্দ হবে না, হবে ভ্রাতৃবৃন্দ। অতল স্পর্শী হবে না, অতল স্পর্শ, হবে অতল স্পর্শ। যুবরাজা হবে না, হবে যুবরাজ। তাহলে সমার্থক কিছু ত্রুটি হয়, আমরা উদাহরণগুলো লিখে রাখবো, উদাহরণগুলো লিখে একটু আমরা মনে রাখার চেষ্টা করব। সন্ধিজনিত কিছু ত্রুটি আছে, আমরা সেগুলোই দেখব। সন্ধিজনিত কিছু ত্রুটি আমাদের ঘটে থাকে, সেই সন্ধিজনিত ত্রুটিগুলো আমরা দেখব। সন্ধিজনিত ত্রুটি কি আমরা দেখি অত্যাধিক, সাধারণত লিখি আমরা অত্যাধিক। অত্যাধিক জফলা আকার দিয়ে থাকি। তারপরে লিখি অদ্যবধি, অদ্যবধি, অদ্যবধি লিখে থাকি, লিখে থাকি আমরা ইতিপূর্বে। লিখে থাকি ইতিপূর্বে। তারপরে লিখে থাকি দুরাবস্থা, দুরাবস্থা লিখে থাকি ইতিপূর্বে লিখলাম, এখানে লেখা উচিত ছিল ইতি মধ্যে। লিখি সাধারণত আমরা লিখে ফেলি ইতিমধ্যে, ইতিমধ্যে। তারপরে মনোযোগ, লিখি মনোযোগ। তোমরা কিন্তু আমার সাথে সাথে উদাহরণগুলো লিখে রাখবে। তারপর লিখি আমরা মনোবিকার, যার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে তাকে মনোবিকার বলে থাকি। বাৎসরিক, বাৎসরিক শব্দটি আমরা প্রায় ব্যবহার করে থাকি। তো আমরা এখানে এবার দেখি এখানে ভুলগুলি কি কি আছে। অত্যধিক, আমরা অত্যাধিক লিখেছি, অত্যাধিক হবে না, হবে অতয় জফলা, অতয় জফলা, তয় জফলা আকার হবে। এখানে এখানে যে আমরা আকার দিয়েছি এই আকারটা হবে না, অত্যধিক, অতয় জফলা ধয়রস্যি ক, এখানে আকারটা হবে না। অদ্যবধি, কিন্তু এখানে আবার এসে আকার হবে, অ দয় জফলা আকার, অ ধয়রস্যি। অদ্যাবধি, ইতিপূর্বে বলেছি আমরা, তাহলে হবে ইত পূর্বে, ইত পূর্বে হবে, ইতিপূর্বে হবে না, হবে ইত। হ্রস্বইকার তয়কার, ইতিমধ্যে বলেছি না, তাহলে হবে এখানেও ইত মধ্যে। আমরা এগুলো সাধারণত যখন বলি মুখে তখন আমরা প্রায় এগুলো আমরা ভুলভাবে উচ্চারণ করে থাকি, সেজন্য আমরা বানানেও ভুল লিখে থাকি। তাহলে অত্যাধিক হবে না, হবে অত্যধিক, তয় জফলা আকার হবে না, অদ্যবধি, অ দয় জফলা আকার হবে।
অদ্যাবধি, ইতিপূর্বে হবে না, হবে ইতপূর্বে, হবে ইতপূর্বে। দুরবস্থা বানান হবে দয়স্যু র ব দন্ত ছয় ছয় আকার, দয়স্যু লয় আকার হবে না, দুরবস্থা। তারপরে হবে মনোযোগ, ম দন্তন্বয় ওকার দন্তজয় ওকার গ, মনোবিকার ম দন্তন্বয় ওকার বয়সী কয়াকার রা। সাধারণত জানি মন, ম দন্তান্ন, মন মানে হচ্ছে মন মানে হৃদয়, আর ম মূর্ধন্য, মন মানে ওজন। মন মানে হচ্ছে হৃদয় আর মন মানে হচ্ছে ওজন। দুই রকম, একটা হচ্ছে দন্তান্ন আর একটা হচ্ছে মূর্ধন্য। যেমন আমরা বলি করুণ, একটা করুণ, তার অবস্থা করুণ। আর কোন কাজ করাকে বোঝালে পরস্য দন্তান্ন। আমরা বলেছি ক্রিয়াপদের বানানে সবসময় দন্তান্ন ব্যবহৃত হয় রাষ্ট্রবিধানের ক্ষেত্রে। তো যাই হোক, মনোবিকার, বাৎসরিক, বার্ষিক। বাৎসরিক বলে কোনো কিছুই নেই, আমরা প্রায়ই বলে থাকি বাৎসরিক অনুষ্ঠান বা বাৎসরিক কোনো পার্বণ আমরা সেটা বলে থাকি, কিন্তু না, বাৎসরিক বলে কোনো কিছু নাই, হবে বার্ষিক। বার্ষিক হবে, কখনোই বাৎসরিক হবে না। তাহলে অত্যাধিক দেখলাম, অদ্যাবধি দেখলাম, ইতিপূর্বে দেখলাম, হবে ইতিপূর্বে, দুরবস্থা দেখলাম, ইতিমধ্যে মনোযোগ, মনোবিকার, বার্ষিক, এগুলো আমরা দেখে ফেললাম। তো সন্ধিজনিত কিছু ত্রুটি আছে, এরকম আরো আছে, যেমন ততোধিক। তো তয়কার হবে, ততোধিক বানান কিছু ত হয় না, এরকম হয় না, হয় এরকম তয়কার ধরসি ক, ততোধিক তয়কার হবে, ততোধিক হবে। মনোমুগ্ধকার যদি বলি ম দন্তন্বয়কার, যেমন মনোযোগ দেখেছি আমরা, মনোযোগ বা মনোবিকারের মতো, মনোমুগ্ধকর একই, ম দন্তন্বয়কার, মনোমুগ্ধকার হবে। কিছু কিছু শব্দে আমরা এবার অর্থজনিত ত্রুটি বা অর্থবোধক ত্রুটি দেখি, সেটা নিয়ে আমরা এবার আলোচনা করবো। ১৬ নম্বর নিয়ম, কিছু কিছু শব্দে আমরা অর্থজনিত ত্রুটি আমরা দেখতে পাই। সেই অর্থজনিত ত্রুটির মধ্যে কি কেমন আছে, যেমন জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ, আমরা জ্যৈষ্ঠ হচ্ছে আসলে কিন্তু মাস, আর জ্যেষ্ঠ বানান জ্যেষ্ঠ। জ্যৈষ্ঠ বানান বর্গীয় জ ঐকার জফলা মূর্ধন্য ছয় ঠয়, আর জ্যেষ্ঠ বানান বর্গীয় জ ঐকার জফলা মূর্ধন্য ছয় ঠয়। সপক্ষে, সপক্ষে কিন্তু কখনোই হবে না, হবে পক্ষে। সপক্ষে কখনোই হবে না, হবে পক্ষে। কুশল কিন্তু কখনো কামনা করা যায় না, কুশল বিনিময় করা যায়, কুশল কামনা হবে না, হবে কুশল বিনিময়। আর যদি কামনা করি তাহলে কি হবে, কল্যাণ কামনা করতে পারি আমরা। বাক্যের মধ্যে এই ধরনের ভুল থাকবে, সেই ভুলগুলিকে আমাদের সংশোধন করে দিতে হবে। প্রশ্নে ভুল থাকবে, সেই ভুলগুলিকে আমাদের সংশোধন করে দিতে হয়। যদি আমরা লিখি সস্ত্রীক, সস্ত্রীক বানান কি দেখি, এখানে লিখি যদি লিখি দন্ত ছয় বয়, দন্ত ছয় বয়, দন্ত ছয় তারা বলা দীর্ঘিকার কি
ক সস্ত্রীক, তাহলে কিন্তু ভুল হবে। সঠিক কোনটা? সঠিক হবে দন্ত স। দন্ত স বয় হবে না, হবে দন্ত স। দন্ত স বয় হবে না। তাহলে দেখলাম জ্যৈষ্ঠ বা জ্যেষ্ঠ বানান সস্ত্রীক বানান, সপক্ষে পক্ষে, সপক্ষে হবে না, হবে পক্ষে, সস্ত্রীক হবে না, দন্ত স হবে। তারপরে কুশল কামনা হবে না, কল্যাণ কামনা করা যাবে, কুশল বিনিময় করা যাবে। আর হচ্ছে আর কি, আর হচ্ছে সাক্ষী, সাক্ষী, সাক্ষী আর সাক্ষ্য, এর মধ্যে থেকে আসলে কোনটি সঠিক? আমরা প্রায় সাক্ষী শব্দটাকে ব্যবহার করে থাকি, কিন্তু আসলে সাক্ষী দেওয়া হবে না, হবে সাক্ষ্য দেওয়া। সাক্ষী দেওয়া হবে না সাক্ষী ব্যক্তি অর্থে, কিন্তু সাক্ষ্য হচ্ছে যখন আমি আদালতে গিয়ে সাক্ষী হিসেবে আমি যখন আমার জবানবন্দি দেবো তখন আমি দেবো, সেটা হচ্ছে সাক্ষ্য। সাক্ষী কখনো হবে না। তাহলে অর্থজনিত কিছু ত্রুটি আমরা দেখতে পেলাম। কিছু কিছু শব্দের আমরা অসংগতিপূর্ণ কিছু শব্দ যেগুলো আমাদের বানানের ক্ষেত্রে পরিহার করতে হবে। অসংগতিপূর্ণ, যেগুলো সংগতিপূর্ণ নয়। অসংগতিপূর্ণ শব্দ, অসংগতিপূর্ণ শব্দগুলোকে আমাদের পরিহার করতে হবে। যেমন সভাগৃহ, বা বলতে পারি বইমাত্রেয়। অনেক সময় লিখি আমরা বইমাত্রেয় সহোদর, যদিও বইমাত্রেয় যদি হয় তাহলে সে সহোদর কিভাবে হবে? বইমাত্রেয় হলে তো সে সহোদর হতে পারে না। তারপরে যদি আরোগ্য হওয়া বলি আরোগ্য, আরোগ্য হওয়া, আরোগ্য হওয়া, আরোগ্য কিন্তু কখনো হওয়া যায় না, আরোগ্য লাভ করা হয়। তাহলে হচ্ছে তারপরে সংকট অবস্থা হয় না, হয় সংকটে। তো সভাগৃহ কখনো হবে না, হবে কি সভা কক্ষ। সভাগৃহ কখনো হবে না, এখানে হবে সভা কক্ষ। সভাগৃহ হবে না, হবে সভাকক্ষ। বইমাত্রেয় সহোদর কখনো হবে না, বইমাত্রেয় হবে অথবা সহোদর ব্যবহার করা হবে। আরোগ্য কখনো হবে না, আরোগ্য হওয়া হবে না কখনো, আরোগ্য লাভ করা যায়, আরোগ্য লাভ করা। তারপর হচ্ছে যদি বলি শবদাহ, শবদাহ তাহলে ঠিক আছে, কিন্তু সব পোড়ানো যায় না। যে সব পোড়া তাহলে কিন্তু হবে না, হবে সব দাহ। সবকে কিন্তু দাহ করতে হয়, অর্থাৎ মৃত মানুষকে কি করা হয়? দাহ করা হয়। মৃত মানুষকে দাহ করা হয়। তো সব দাহ হবে, কিন্তু সব পোড়া কখনোই হবে না। এরপরে হচ্ছে 17 নম্বর 18 নম্বর নিয়ম। আমরা না এর ব্যবহার সম্বন্ধে জানবো, যে না কোথায় হবে। যদি না বোধক এগুলো শব্দের আগে বসে তাহলে কি হবে? না বোধক অব্যয়ের ক্ষেত্রে, না বোধক কিন্তু এটা আমি বলছি অব্যয়ের ক্ষেত্রে কি হবে? না বোধক অব্যয় শব্দের পরে বসলে এগুলো শব্দ থেকে পৃথক হবে। যেমন
হবে না, খাবো না। অর্থাৎ এখানে অব্যয় হিসেবে যখন হবে তখন কিন্তু না আলাদা হবে, কিন্তু ক্রিয়াপদ হলে তখন কিন্তু বিষয়টা ভিন্ন হবে। এটা নিয়ে আরো একটা নিয়ম আমরা পরবর্তীতে আলোচনা করব। তো না বোধক অব্যয় যদি শব্দের আগে বসে, শব্দের আগে, সেক্ষেত্রে হবে যুক্তভাবে ব্যবহার করা হবে। যদি না বলো, যদি বলি আমরা নাবালক বা অবেলা বা অবিবাহিত, বা অবিবাহিত, সেক্ষেত্রে কিন্তু এগুলো যুক্তভাবে ব্যবহার করা হবে অব্যয়ের ক্ষেত্রে। কিন্তু অন্য ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে কিন্তু আলাদা হবে। অন্য বিষয় হলে কিন্তু আসলে আলাদা হবে। এটা নিয়ে আমরা আলাদা একটা নিয়ম তোমাদেরকে পড়াবো। শুধুমাত্র অব্যয়ের ক্ষেত্রে যে নিয়মটি, অব্যয়ের নিয়মটি আমরা এখানে জানলাম। এরপরে আমরা দেখব হচ্ছে শীষ। শীষ দিয়ে কিন্তু তিনটি শব্দ আছে। শীষ, তালব্য রসি, তালব্য হচ্ছে কাজ, আর শীষ দেওয়া মানে হচ্ছে শব্দ করা, আর শীষ মানে হচ্ছে ধানের শীষ বা ধানের ডগা। তারপরে আছে কি আমরা সাধারণত দেখি অনেক সময় আমরা ব্যবহার করি পাশ আর কয়েকটা দন্তস্ব। কয়েকটা তালব্য পাশ মানে হচ্ছে কি পার্শ্ব। কয়েকটা দন্তস্ব পাশ মানে হচ্ছে উত্তীর্ণ হওয়া, PASS, যেটা পাস ইংরেজি শব্দের পরিভাষা। তো পাশ আমরা পরীক্ষায় উত্তীর্ণের ক্ষেত্রে সবসময় পাশ ব্যবহার করব, কিন্তু যখন ডান পাশ বা বাম পাশ তখন সেক্ষেত্রে পাশ ব্যবহার করব। ভারী, যখন আমরা বলি ভারী, একটা হচ্ছে ভয়ঙ্কর হয় দীর্ঘইকার, ভয়াকার হয় রস্যইকার। এরকম কিছু শব্দ বানানগত কারণে অর্থের ভিন্নতা আছে। এগুলি আমাদের একটা চ্যাপ্টার থাকবে, মানে এগুলো আমাদের বইয়ে আমরা দেখবো যে শব্দ অর্থ যেখানে আছে। একই যেমন বললাম কুল, কুল পরস্য একটা দীর্ঘকার দিলে হয়ে যায়, মদ সাথে দন্তান্ন দিলে একটা হয়, মূর্ধন্য দিলে একটা হয়। এরকম কিছু শব্দ আমাদের আছে, সেই শব্দগুলোর বানান আমাদের সবসময় সাবধান থাকতে হবে, এগুলো নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে। যেমন ভয়াকার হয় দীর্ঘইকার, ভারী, ভারী মানে কোনো কিছু বিশেষ, ওজন বিশেষ, ভারী। ভারী মানে হচ্ছে খুব বেশি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে বানানের আমরা বেশ কিছু নিয়ম পড়ালাম। গত ক্লাস আর আজকের ক্লাস মিলিয়ে আমি আশা করছি বানান সম্বন্ধে তোমরা একটা সুস্পষ্ট ধারণা মোটামুটি পেয়েছো। বানান সম্বন্ধে আমি আর একটা ক্লাস নিলে বানান সম্বন্ধীয় ক্লাস মোটামুটি শেষ হয়ে যাবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের বাংলা বানানের আর বেশ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো দেখাবো। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়মগুলিকে একত্রীকরণ করে কিন্তু আমি আসলে প্র্যাকটিক্যালি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য শুধু না, যেন তোমাদের বাস্তবিক ক্ষেত্রে, তোমাদের জন্য প্রায়োগিক ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয়, সেই ধরনের করেই আমি কিন্তু ক্লাস নেওয়ার চেষ্টা করছি, যে আসলে বাংলা বানান সম্বন্ধে তোমাদের জন্য কোনো ত্রুটি না থাকে। পরীক্ষা পাঠের জন্য আমাদের 2 পাঁচটা নিয়ম লিখতে বলবে, সেই 2 পাঁচটা নিয়ম কিন্তু তোমরা দত্ত সত্য বিধান থেকে পেয়ে গেছো, বা বাংলা বানানের নিয়ম এর মধ্যে আমি পড়িয়েছি। তার মধ্যে কিন্তু তোমরা নিয়মগুলোর মধ্যে বেশ কিছু 2 পাঁচটা নিয়ম কিন্তু এমনি পেয়ে গেছো, যেগুলো তোমরা পরীক্ষায় লিখতে পারবে। কিন্তু আসলে এই নিয়মগুলো দেওয়া কি জন্য? এই নিয়মগুলো দেওয়া এই জন্য যে যেন তোমরা সুন্দরভাবে বানানগুলো করতে পারো, বানানগুলো করতে যেন তোমাদের বিশেষ কোনো ত্রুটির সম্মুখীন হতে
না হয় দ্বিধাদ্বন্দ্বের জন্য তোমরা না ভোগো। তো যাই হোক, আমি ক্লাস দীর্ঘায়িত করবো না, আগামী ক্লাসেও আমরা বাংলা বানান নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ছিল বাংলা বানান নিয়ে আমার দ্বিতীয় ক্লাস। আশা করছি আমার ক্লাস থেকে তোমরা উপকৃত হবে। তো সকলের তোমরা যেখানে আসো না কেন, আশা করছি সিঙ্গুরা জেএমপি কলেজের যে ইউটিউব চ্যানেলটি আছে তোমরা সাবস্ক্রাইব করে ফেলেছো ইতিমধ্যে, এবং আমাদের ফেসবুক চ্যানেলটাকে তোমরা ফলো করবে, আমাদের ক্লাসগুলোকে ফলো করবে, নিয়মিত পাঠ্যাভ্যাস করবে, যে যেখানে থাকবে পড়াশোনার মধ্যে থাকবে, সুস্থ সুন্দর থাকবে, লেখাপড়ার মধ্যে থাকবে, এটাই আমাদের কামনা, এটাই আমরা তোমাদের কাছ থেকে আশা করি। তো আশা করছি তোমরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, যে যেখানেই থাকবে ভালো থাকবে। সবাইকে সিঙ্গুরা জেএমপি কলেজ পরিবারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।